বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়বস আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং জন ইতিহাস চর্চা কেন্দ্রের চেয়ারম্যান ডক্টর মেজবাহ কামাল, এবং আমার ডানে রয়েছেন প্রাক্তন সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি দুটো বিষয় নিয়ে, এবং আমরা আসলে অবকাঠামোগত উন্নয়নের দিকে বেশি মনোযোগ দিই, দৃশ্যমান উন্নয়নের দিকে, কিন্তু দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি বলবো যে বেইস যে কোনো দেশের বা জনগোষ্ঠীর ডেভেলপমেন্টের জন্য একটা হেলথ এবং একটা এডুকেশন। এই দুটো জায়গা একটা যদি আমরা হেলথের দিকে তাকাই, আমরা কালকেও হামে 9টা শিশুর প্রাণ গেল। সো এই একটা ঘটনা বা ইতিমধ্যেই 300 ছাড়িয়েছে, প্রমাণ করে যে আমরা আমাদের স্বাস্থ্যের ব্যাপারে কত ঔদাসীন্য, এবং এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার প্রশাসন বিশেষ করে উপদেষ্টাকে নিয়ে ইউনেস্কো পর্যন্ত কথা বলেছে, যে তাদেরকে অভিযুক্ত করেছে। দ্বিতীয়ত হচ্ছে এডুকেশন। আমরা কি আসলে অনেক বছর সংখ্যার দিকে মনোযোগ দিয়েছি, অনেক বছর আমরা আসলে জনতুষ্টির দিকে মনোযোগ দিয়েছি, কিন্তু একটা ভালো গুণগত মান আছে এরকম শিক্ষা ব্যবস্থার দিকে খুব মনোযোগ নিই। এবং এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে ইভেন মন্ত্রীবর্গ যখন কথাবার্তা বলেন, অনেক ক্ষেত্রে আগের মতো তো বেশি না হলো, কেউ তো বলছেনই যাদের শিক্ষার্থীদের বা তরুণ হতাশ করছে সাধারণ মানুষকে। কোনো ক্ষেত্রে আপনি দেখছেন যে প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর বক্তব্য নিয়েও বাচ্চারা এখন সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছে। তো আমি একটু আপনাদের দুজনের কাছে, প্রফেসর মেজবাহ কামাল, আপনি শিক্ষক হিসেবে সামগ্রিকভাবে আমি একটু শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য দুটো নিয়েই শুনতে চাই, এবং মেজর জিল্লুর রহমানের কাছ থেকে। জি, অনেক ধন্যবাদ জিল্লুর আপনাকে। আপনি যে দুটো বিষয়ের অবতারণা প্রথমেই করলেন, এই দুটো বিষয় আসলেই খুবই এই মুহূর্তের জন্য, বা আমি বলবো এই সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক। এবং আমরা আসলে কোথায় যাচ্ছি, আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং কোন দিকে যাচ্ছি, হ্যাঁ, সেই অভিমুখে কোন অভিমুখে আমরা যেতে চাই, তার জন্য আমরা কি করছি, এই প্রশ্নগুলো কিন্তু খুবই প্রাসঙ্গিকভাবেই সামনে আসে। এই যে স্বাস্থ্যের ব্যাপারে আপনি বললেন, এই যে হাম নিয়ে যে ব্যাপারটা ঘটছে, হ্যাঁ, এইটা নিয়ে কিন্তু মানে অবশ্যই এটা তো আজকে সর্বজন স্বীকৃত, সর্বজন বুঝেছে যে এর পূর্ববর্তী যে সরকার ছিল, ইউনূসের যে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি এমন একজনকে স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করলেন, স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ করলেন, যার তো স্বাস্থ্যের ব্যাপারে কোনো যোগ্যতাই নাই। কোন ব্যাপারে যে তার যোগ্যতা আছে সেটা বোধহয় মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তার একমাত্র যোগ্যতা যে তিনি তার সাথে কাজ করেছেন। তো তিনি তার পছন্দের চেনা জানার মধ্যে থেকে একজনকে নিয়ে এসে তিনি বানিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা। এবং তিনি তো কি কাজ করেছেন, হ্যাঁ, তার যে পুরো টেনিওর, সেই টেনিওরের মধ্যে তার উল্লেখ করার মতো কি কাজ আছে? কোনো কাজ নেই। বরং আপনার তার অপকর্মের তো তালিকা অনেক বড়। এই যে তার সাফারিং, মানে তার প্রমাণ তো আজকে যে হামের আপনার যে টিকার ব্যাপারে বাংলাদেশ কিন্তু অনেকটা অগ্রসর হয়েছিল। আমাদের শিশু মৃত্যুর হার অনেক কমে এসেছিল, এবং আমাদের যে লাইফ এক্সপেক্টেন্সি, সেটা যে আমরা বেড়ে 70কে ক্রস করেছে বেশ আগেই, এখন যে 72-73-এ পৌঁছেছি, সেটার একটা বড় কারণ তো হচ্ছে যে শিশু মৃত্যুর হারকে আমরা নামিয়ে আনতে পেরেছিলাম, অনেকটা নামিয়ে আনতে পেরেছিলাম, শিশু এবং মাতৃমৃত্যুর হারকে। ফলে আপনার সেই জায়গাটায় দাঁড়িয়ে দেখা গেল যে এই যে টিকা কার্যক্রমটা, সেটা তো সেটাকে এমন একটা জায়গায়, সে ব্যাপারে এত অমনোযোগ এই ইউনূস সরকার এবং তার মন্ত্রী নূরজাহান বেগম বোধহয়, যে আপনার আজকে তার পরিণতিতে আজকে এই যে 300-র বেশি, 350 প্রায় শিশুর যে মৃত্যু হলো, এবং এক একটা শিশুর প্রতিটা জীবন মূল্যবান, হ্যাঁ, প্রতিটা পরিবারের কাছে, সমাজের কাছে
জীবন মূল্যবান, সেইখানে এই শিশুগুলো অকালে যে আমাদের ছেড়ে চলে গেল, এবং আরও কত শিশু যে ভোগান্তির শিকার হচ্ছে, এবং অনেকেই কিন্তু আপনার এর যে দীর্ঘমেয়াদী যে কুফল, হয়তো প্রাণ বাঁচছে কিন্তু দীর্ঘমেয়াদী যে আপনার মানে এক ধরনের আমি বলবো আপনার যে চ্যালেঞ্জ বেবিতে পরিণত হয়ে যাচ্ছে, যার বোঝা তাকে সারা জীবন টানতে হবে। তো সেই অবস্থার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। তো এই ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার প্রথমত হচ্ছে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে স্বাস্থ্যমন্ত্রী, তাদের ব্যাপারে কংক্রিট আমরা কোনো বক্তব্যই সরকারের কাছ থেকে এখনো পাইনি, এবং তাদের ব্যাপারে কি ব্যবস্থা সরকার নিচ্ছে সেটাও আমরা জানতে চাই। কারণ যিনি সরকারে থাকবেন তিনি তার কাজের জন্য দায়বদ্ধ এবং তার দায়বদ্ধতা, তার জবাবদিহিতার জায়গাটাকে নিশ্চিত করতে হবে। আমি পেপারে দেখলাম যে চীনের দুজন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী, তারা তাদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ আছে, এবং দুজনকেই মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে, কিন্তু 2 বছরের আপনার মানে 2 বছর অবেক্ষমান অবস্থায় দেওয়া হয়েছে। এই 2 বছর যদি তারা মানে সদাচার করেন তাহলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে, আর না হলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। দুজনেই চীনের মতো দেশের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। হ্যাঁ, আজকে তার বিরুদ্ধে রাষ্ট্র এই ব্যবস্থা নিয়েছে। তা আমাদের দেশে যারা ক্ষমতায় থেকে অনাচার করেন, যারা দায়িত্বহীনতার পরিচয় দেন, হ্যাঁ, যারা অপরাধ করেন, তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়? তো সেই ব্যবস্থাটা তো নিতে হবে, এবং সেটা এখান থেকেই শুরু হোক না কেন, এই যে শিশু মৃত্যুর যে মিছিল শুরু হয়েছে সেই জায়গা থেকে নেওয়া শুরু হোক। এটা একটা। আরেকটা কথা আমি বলবো যে দেখুন, মানে এর আগে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন তিনি হেলথের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ভালো কাজ করেছেন নিঃসন্দেহে, কিন্তু একটা বিষয়ে আমি দেখেছি যে শেখ হাসিনার যে অ্যাপ্রোচটা ছিল, যেটা একটা খুবই আপনার মানে আমি বুঝতে পারি না যে মানুষ এভাবে ভাবে কিভাবে, যে তার একটা পদক্ষেপ ছিল যে জনসংখ্যা রোধ করার যে কর্মসূচি ছিল সেটাকে তিনি একেবারে স্তব্ধ করে দিয়েছেন। কি কারণে? কারণ তিনি একটা সহজ কথা বললেন যে জনসংখ্যা হচ্ছে শক্তি, সুতরাং জনসংখ্যা বাড়তে দাও। তা আমাদের মতো 17 কোটি 18 কোটি মানুষের দেশে থাকার জায়গা নেই, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, চলার জায়গা নেই, সে জায়গায় যদি জনসংখ্যা বাড়তে থাকে, যেখানে চীন আজকে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ, তারা কিন্তু এখন মাইনাস পপুলেশনে পৌঁছে গেছে। তারা 1 চাইল্ড পলিসি থেকে শুরু করে এমন সব মেজার্স নিয়েছে ওভার দি টাইম যে আজকে চীন এই যে প্রায় 150 কোটি মানুষের দেশ, সেইখান থেকে সে মাইনাস পপুলেশন গ্রোথে পৌঁছে গেছে। আর আমাদের এইখানে যে পপুলেশন কন্ট্রোলের ব্যাপারটা বিগত সরকারগুলো করেছিলেন সেটাকে আপনার তুলে দেওয়া হলো, এবং এখনও আমরা জানি না যে এই সরকার এই বিষয়গুলো নিয়ে কি করছেন। আমি আসছি আবার আপনার কাছে। আমরা শিক্ষার প্রসঙ্গটা একটু পরে আলাপ করি। মেজর জিল্লুর রহমান, বর্তমানে দেশে একটা বার্নিং ইস্যু, এটা নিয়ে বন্ধু মেজর বলেছেন সঠিক, তবে এই হামের এই ইস্যুটা কিন্তু অনেক গভীরে যেতে হবে, এটা গবেষণার বিষয়ও বটে। এটার মূল একটা শব্দের ভিতরে আমি নিয়ে আসতে চাই, আমি একটু এটা নিয়ে খুব স্টাডি করছিলাম, টুইন ইফেক্ট। টুইন ইফেক্ট বলতে ছোট্টটাকে শেষ করেই, সেটা হলো ট্রাম্প ক্ষমতায় আসার পরে ইউনিসেফ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে তার যে ডোনেশন দিত, যে অর্থ সাহায্য সব বন্ধ করে দিয়েছে। এক। দ্বিতীয় হলো যে আমাদের সরকারের 1998 সালে প্রথম 5th সেক্টর প্রোগ্রাম স্বাস্থ্য খাতে নেওয়া হয়েছিল, যেটা মূলত শিশুদের ইমিউনাইজেশন গ্রো করার জন্য, ম্যাটারনিটি, তারপর ভ্যাকসিনেশন, এই সব উন্নয়ন বাজেট থেকে এখানে দেওয়া হয়েছিল। তো আমাদের 4th সেক্টরটা শেষ হয়েছে 30 জুন। এই যে ডক্টর ইউনূস সরকার যখন আসছে তখন কি হয়েছে, স্বাস্থ্য খাতের
সকলে বলেছে স্যার এটা ইমিডিয়েটলি আমাদের মাঠে নামতে হবে, বাজেট ছাড় দিতে হবে। ওনাকে বোঝানো হয়েছে কি যে এই খাতে দুর্নীতি, হ্যাঁ দুর্নীতি আছে আমরা জানি, আপনি জানি, সবাই জানে, অপচয়ও হয়। আমরা আজকে যদি ঢালাওভাবে ডক্টর ইউনূসকে দোষারোপ করি সেটাও আমার মনে হয় পার্শিয়াল আলোচনা হবে। আবার নূরজাহান ম্যাডাম উনি আসলেই তো উনি নিজেই বলছে যে আমি এনজিওর মানুষ, আমি কিছু বুঝি না। কিছু যদি না বোঝেন তাহলে ওনাকে কেন আনলেন, এটা সবার একটা প্রশ্ন থাকারই কথা। উনি থাকবেনই বা কেন? রাইট, এখন উনি থাকলেন কেন, এখানে যিনি তবে আনলেন আছে, তিনি কেন আনলেন? হ্যাঁ রাইট, এখন একটা তবে আছে, এখানে ব্যাখ্যার একটু প্রয়োজন। এখানে আমাদের দেশের গোয়েন্দা সংস্থার এখানে কিছু কাজ আছে। ডক্টর ইউনূসকে যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমস্ত কর্মকর্তারা বুঝালেন যে স্যার এইটা যদি আপনি বন্ধ করে দেন একটা সিরিয়াস ডিজাস্টার হবে, সেটা কি ওই ম্যাটার্নিটি শুরু করে কমিউনিটি ক্লিনিক, ভ্যাকসিনেশন, মানে যত রকমের উন্নয়ন বাজেট দেওয়া হতো সেটা তো বন্ধ করলেন। এক, দ্বিতীয় আরেকটা কি হলো, ডেভেলপিং পার্টনার যে কান্ট্রি ছিল তারা যখন এই প্রোগ্রাম বন্ধ হয়েছে তারা শিফট করে তাদের এই টাকাটা অন্য দেশে দিয়ে দিয়েছে। না, কিন্তু আপনি যে শুরুতে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে কোনো দায় দিতে চাইলেন না, বা না দায় দিতে চাইলেন না, যে সেটা একটু আসি তাহলে আপনার কথায় তো মনে হচ্ছে পুরা দায়টাই দিতে হবে এবং দেওয়া উচিত। পুরা দায় আমি সেটাই বলছি যে একটু ব্যাখ্যা করলে ওই চেয়ারে যারা বসে তার আশেপাশে তো চাকরি করেছে স্টাফ হিসেবে, যে সে আপনি এখানে আছেন, আপনার তো স্টাফ থাকে ওরকম যারা ডকুমেন্ট তৈরি করে, সিদ্ধান্তটা আপনার, এটা ঠিক। তো ওনার সিদ্ধান্ত অনেক জায়গায় ভুল আছে। সেটা কি, এইখানে ভারতীয় গোয়েন্দা একটা বিশাল ভূমিকা রেখেছে। এইটা আমার সূত্র বলে, যখন ওনাকে বোঝানো হয়েছে যে এইটা যদি বন্ধ করা হয় তাহলে সামনের দেশে একটা ডিজাস্টার নেমে আসবে, পাশাপাশি কিছু কর্মকর্তাকে দিয়ে বোঝানো হয়েছে এটা অপচয়, দুর্নীতি আগের সরকার থেকে শুরু করছে, এখানে দিয়ে কোনো লাভ নেই। তাহলে কি তখন ওই স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা তো কি করা যায়, তা আপনারা ছোট ছোট প্যাকেজ প্রোগ্রাম করে এটা কি করা যায় সেটা দেখেন। এক, আরেকটা হচ্ছে এখানে আরেকটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে মিজর ভাই, সেটা হচ্ছে এই যে ফিফথ সেক্টর প্রোগ্রাম যেটা বললাম, যে এর একটা প্রোগ্রাম একনেকে পাস করাতে গেলে 2 থেকে 3 বছর লাগে। প্রথমে মন্ত্রণালয় তারা এগুলা ফিল্ড সার্ভে করে, তারা নিজেরা যাচাই বাছাই করে, তারপরে অর্থ মন্ত্রণালয় দেয়, অর্থ মন্ত্রণালয় সেটা যখন ছাড় দেয়, আবার জনসংখ্যার ব্যাপার হলে সেটা আবার মোফাতে যাবে, সংস্থাপন গেলে সেখান থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় তারা দিবে, সেখান থেকে যাবে প্ল্যানিং কমিশনে, তারপরে তারা একনেকে উঠায় পাশ করবে। তো এটা অনেক সময়ের ব্যাপার। তো আমি বলবো যে এই যে ভুল বুঝালো, কারণ গোয়েন্দারা মনে করলো যে এরপরে শেখ হাসিনার সরকার যখন এখান থেকে বিতাড়িত হয়েছে, পরবর্তী যে সরকার আসবে সে সরকার তো ডেফিনেটলি শেখ হাসিনার প্রতিপক্ষ একটা সরকার আসবে, তাদেরকে ডিটেইল প্ল্যানিংয়ের ভিতরে কীভাবে পজিটিভলি নেগেটিভ ফেলে দেওয়া যায়, এই যে দুর্নীতি হয়েছে, এই যে অপচয় হয়েছে, সব বুঝিয়ে এটা বন্ধ করানো হয়েছে। পরবর্তী সরকার এসে এই প্রবলেমগুলা ফেস করবে। এখন তাই হয়েছে। এই যে আমি ধন্যবাদ দিই, একটু আমি শেষ করি, এক লাইন আমি ধন্যবাদ দিই আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সর্দার বকুল ভাই, প্রচণ্ড পরিশ্রম করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মাত্র কয়েকদিনের মধ্যে উনি ভ্যাকসিন এনেছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি সবাইকে ডেকে বলেছে সচিবালয়ের মধ্যে সব স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে, মন্ত্রীকে নিয়ে, যে 180 দিনের একটা প্রোগ্রাম নেন, আপনারা একনেকে যেতে যাবেন না, সময় কম। এর মধ্যে 81%, 81%-এর মতো কাভার্ড হয়ে গেছে, ভ্যাকসিন চলে আসছে, কর্মকাণ্ড চলছে। এই জন্য আমি ধন্যবাদ দিই, এত অল্প সময় সরকার এটা ট্যাকেল দিতে পারছে। কোন রকম আমলাতান্ত্রিক জটিলতার বাইরে এসে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে যে ইমিডিয়েটলি এটা আপনারা সামনে এগিয়ে যান। সুতরাং এই ইফেক্টটা যে আমাদের এই প্রথমে বললাম যে আমাদের গোয়েন্দারা শুধু বিরোধী দলের পিঠে লেগে থাকে, কিন্তু এই যে একটা এখানে ব্যাপক একটা ডেলিভারেট প্ল্যান করে এই যে ভ্যাকসিনেশন, বিদেশি ফান্ড চলে যাওয়া, পার্টনাররা এই ফান্ড অন্য দেশে ডাইভার্ট করে নিয়ে গেল,
আর এখন এই সরকার এসে ধন্যবাদ। বেকায়দায় পড়ে গেছে। প্রফেসর মেজবাহ কামাল, আমি একটু এডুকেশন নিয়ে আপনাদের দুজনের কাছে শুনতে চাইছি। না, আমি নিশ্চয়ই এডুকেশনের কথায় যাবো জিজ্ঞুর, কিন্তু তার আগে আমি এটা বলতে চাই যে দেখুন, ফিফথ সেক্টর প্রোগ্রাম যেটা নিয়ে আপনার মানে এক ধরনের ডিসকাশন রেইজড করা হলো, হ্যাঁ, তো সেই বিষয়টা নিয়ে আপনার সেটার থেকে একটা সংশোধনী প্ল্যান করার কথা বলা হয়েছে সেই সময়ে, সেটা আমি জানি। কিন্তু আপনার মানে এর যে ইম্প্যাক্টটা হবে, এই যে একটা ইম্পাস তৈরি করা হলো, একটা অচলাবস্থা তৈরি করা হলো, এই যে হঠাৎ করে ফান্ড উইথড্রলগুলো করে, তো সেই জায়গায় আপনার তার প্রতিক্রিয়াটা কি হবে? প্রতিক্রিয়াটা কার উপর পড়বে? পড়বে তো আমাদের নতুন প্রজন্মের উপর, নবজন্ম যারা, তাদের উপর। তো সেই জায়গাটা যে বলা হয়নি তা নয়, আমিও কিন্তু হ্যাঁ হয়েছে, হ্যাঁ, সেই কথা এটা হয়েছে। কর্মচারীদের বেতন হয়নি, ইভেন সিভিল সার্জনের গাড়ি আছে, তার ড্রাইভার নাই, বেতন নাই। না, এবং আপনার ওই আপনি যেটা বলছেন রিভাইজ করতে বলছিল প্যাকেজে, তাও তো সে সময় পায়নি। না, সেটা আপনার অনেক কিছু হয়েছে, এবং আপনার এই যে এর জন্য অনেক চলমান প্রোগ্রামগুলো কিন্তু ব্যাহত হয়েছে হেলথ সেক্টরে। অনেক পজিটিভ প্রোগ্রাম যেগুলো চলছিল, সেই প্রোগ্রামগুলো ব্যাহত হয়েছে। কিন্তু মানে এর থেকে লাভটা কি হলো? লাভ তো কিছু হয়নি, বরং আপনার আমাদের শিশুদের জীবন যাচ্ছে, এবং হেলথ সেক্টরের যে পজিটিভ প্রোগ্রামগুলো চলছিল সেগুলো আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই জায়গাগুলোর সাথে মানে সেই জায়গায় আমি বলবো যে আমাদের এই বর্তমান সরকার, আমি তার সম্পর্কে আমি সাধুবাদ দিই আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে, আপনার মতোই, যে তিনি এই জিনিসটাকে ট্যাকল করার জন্য একটা দ্রুত পদক্ষেপ তিনি এবং এই সরকার নিয়েছে, এবং আমরা দেখছি যে এখন অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে এসছে বলে তিনি বলছেন। 93% কাভারেজ হয়ে গেছে বলছেন। সেটা আমি জানি না যে 93% এত দ্রুত কিভাবে হলো, কিন্তু এখনো 81% অ্যাজ অফ টুডে আমি যেটা জানি। ও আরেকটা কথা এখানে আমি একটু বলে নিই, জাতির উদ্দেশ্যে বলা উচিত, একটা পয়েন্ট আপনার সাথে অ্যাড করে দিচ্ছি। সেটা হলো যে 9 মাসের পরে হয়তো ভ্যাকসিনেশন দেয় এরকম, তো তার পিছনে যাদের বয়স টয়স, তখন তাদের ভ্যাকসিন দেওয়া হয় না। তা অনেক ছোট যারা ভ্যাকসিনেশন দেওয়ার মতো এজ হয়নি, মৃত্যু সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, না, আপনার বিষয়টা হচ্ছে যে এই যে দিতে হবে, তার জন্য তো ভ্যাকসিনের সাপ্লাইটা থাকতে হবে। জি জি, সেই সাপ্লাইটা যদি না থাকে, সেই চ্যানেলটাই যদি বন্ধ করে দেয় কোনো সরকার, তাহলে তার যে আপনার লং টার্ম ইম্প্যাক্টটা, সেইটা তো মানে তখন মানুষের উপর এসে পড়বে। আসলে জনস্বাস্থ্যের উপর ঝুঁকির যে বিষয়টা এবং জনস্বাস্থ্যের যে গুরুত্বের বিষয়টা, সেই গুরুত্বটা আপনার ইউনুস গভর্নমেন্ট দেয়নি, এবং অযোগ্য স্বাস্থ্যমন্ত্রী তিনি দেওয়ার মতো কোনো ক্ষমতা রাখতেন না। তো সেই জায়গায় আপনার মানে এই যে নতুন সরকার এসে ব্যবস্থাটা নিচ্ছে সেটা ভালো, কিন্তু যারা এই ফেইলারটা করেছে তাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছে সেইটা আমি জানতে চাই, এক। আর 2 নাম্বার হচ্ছে যে আপনার সময় কম, তাই আমি আর এ ব্যাপারে কথা বলছি না, কিন্তু আমি যে কথাটা এডুকেশনে যাই, আপনি যেটা বলছিলেন যে এডুকেশনের ব্যাপারেও দেখুন, আমি একই কথাই বলবো যে আসলে আমরা তো দেখেছি যে এডুকেশনের অবস্থা মানে ক্রমাগতভাবে মান কমতে কমতে এমন জায়গায় পৌঁছে গেছে যে আমাদের দেশে শিক্ষা এখন মনে হয় স্মরণকালের মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ে আছে শিক্ষার মান। তো এখন শিক্ষার মানকে উন্নত করতে গেলে, সেটা আপনি প্রাথমিক শিক্ষা বলেন, আপনি স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, মানে আমাদের যত ধরনের শিক্ষা ইনস্টিটিউশন আছে, সেই ইনস্টিটিউশনগুলোতে, ইভেন কি আপনি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আপনি বলেন, সেগুলোতেও যে শিক্ষার মান, সেগুলো যে নিম্ন পর্যায়ে পৌঁছেছে, সেই জায়গাগুলোতে আপনার সেইখানে সেটাকে পরিবর্তন করে একটা মানসম্মত শিক্ষার দিকে যাওয়ার জন্য কি করতে হবে, এই ব্যাপারে তো আমরা মানে কিছু এখন পর্যন্ত দেখলাম না। হ্যাঁ, মানে ধরুন আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী, তিনি এক সময়ে নকল বন্ধ করে একটা বড় কাজ করেছিলেন, কিন্তু সেটা তো আজকে থেকে 20 বছর আগের কথা। 20 বছরে তো পরিস্থিতি অনেক কিছু পাল্টেছে,
অনেক নতুন ইস্যুস তৈরি হয়েছে। আমি তো বলবো 20 বছর আগে শিক্ষার মান তখন অনেক নকল হতো, কিন্তু তখন যে শিক্ষকের মান ছিল, শিক্ষার মান ছিল, কারিকুলামের মান ছিল, তার থেকে এখন আরও অনেক পিছনে গেছে। তো সেই জায়গায় শিক্ষকের মান, শিক্ষকের প্রশিক্ষণ ইত্যাদি সমস্ত বিষয়গুলো তার থেকে এখন আরও উল্টো দিকে গেছে। তো সেই জায়গায় আপনার, এবং তার দায়িত্ব কিন্তু আওয়ামী লীগ অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, এবং আপনার যেভাবে জিপিএ 5 দিয়ে আপনি একটা বলছিলেন যে সংখ্যা বাড়ানো, পাস এবং করিয়ে দাও, জনতুষ্টির অফিসিয়াল অর্ডারে বলা হয়েছে টিচারদের যে বেশি করে নাম্বার দিয়ে দিতে, পাস করে দিতে। এক্স্যাক্টলি জিপিএ 5 হলে এমপিও বন্ধ করে দিবে। হ্যাঁ, এমপিও বন্ধ করে দেবে, আপনার জিপিএ 5 বাড়াতে হবে। এইভাবে যে মানে অদ্ভুত একটা মানে অবস্থা শিক্ষাক্ষেত্রে তৈরি হয়েছে। এবং আমরা তো জানি আপনার যে আমাদের কারিকুলামকে বিশেষ রাজনৈতিক মহলের চাপে পড়ে সেইখানে আপনার কারিকুলামকে কম্প্রোমাইজ করা হয়েছে, এবং সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথকেও পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। রবীন্দ্রনাথের কবিতা, হ্যাঁ, নজরুলের কবিতা, তাকেও, জাতীয় কবির কবিতাকেও পরিবর্তন করা হয়েছে। এবং আপনার মানে সেই 29টা যে চেঞ্জ তখন করা হয়েছিল বিশেষ রাজনৈতিক মহলের চাপে পড়ে, এমনকি ছাপানো বই ফেলে দিয়ে, হ্যাঁ, নতুন করে বই ছাপানো হয়েছে, দিয়ে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এবং এই জায়গাগুলোর মাধ্যমে আমরা যে শিক্ষাকে ক্রমাগতভাবে পেছনের দিকে নিয়ে গেছি, সেই জায়গাগুলোকে মোকাবেলা করার জন্য মূলত তো হেফাজতের দাবির প্রেক্ষিতে করা হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যতটা না দাবি ছিল তার চেয়ে তো অনেক বেশিও করা হয়েছে। হ্যাঁ, সেটা তো বটেই, আগ বাড়িয়ে। আর তাছাড়া ধরুন বিভিন্ন মহল থেকে দাবি উঠতেই পারে, হ্যাঁ, সেটা নিয়ে ডিসকাশন হতেই পারে, কিন্তু সেটার জন্য তো আপনার এক তরফ থেকে দাবি উঠলো এবং তারা যা দাবি তুললেন সেটা কোনো রকম কোনো পর্যায়ে পার্লামেন্টে কিংবা বাইরে আলোচনা না করে তাদের শতভাগ দাবি মেনে নেওয়া হলো। হ্যাঁ, এইটা এত রাজনৈতিক কম্প্রোমাইজ আমরা কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে আশা করি না, কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আশা করি না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ধরুন মানসম্মত শিক্ষা নিশ্চিত করার যে ব্যাপারটা সর্বস্তরে, তারপরে আমি সেটা যে ধরনের প্রতিষ্ঠান হোক, আমি বলছি তো আপনার, আমি আবার বলছি যে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম কিংবা বিশ্ববিদ্যালয়। আমি কেন ইংলিশ মিডিয়াম বলছি, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আপনার যে পরিমাণ হোমওয়ার্ক দেওয়া হয়, হ্যাঁ, আমি সম্প্রতি নিজে পরিবারে এটা ফেস করেছি আপনার, যে ইংলিশ মিডিয়াম স্কুলে দেখা যাচ্ছে যে 8 জন শিক্ষক পড়ান, 8 জনই প্রতিদিন হোমওয়ার্ক দেন। তো সে বাচ্চা স্কুলে এসে আপনার বাড়িতে এসে কয় ঘন্টা, 4-5 ঘন্টা তাকে হোমওয়ার্ক করতে হয়, এটা কোনো কাজের কথা হলো? তো এরকম আপনার অবস্থা, যেখানে আপনার বিদেশে তো স্কুলেই পড়ানো হয়, বাড়িতে এসে পড়ার দরকার হয় না। হ্যাঁ, বাড়ির টাইমটা লেজার টাইম, সেখানে তাদেরকে একটা আপনার নিজে সেলফ স্টাডির একটা অভ্যাস গড়িয়ে দেওয়া হয় যে তুমি বাড়িতে যখন থাকবে তোমার পছন্দের বইটা পড়বে। তো সেই জায়গায় আপনার এই যে অবস্থাটা তৈরি করা হয়েছে, সেটা আমরা জানি না যে আমরা কোথায় যাচ্ছি। তো এই সমস্ত জায়গায় মান উন্নয়নের যে ব্যাপারটা, সেই জায়গাটা মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ব্যাপারটা করা দরকার। গবেষণা তো মানে আপনার আমরা অনেক কথা শুনলাম, কিন্তু গবেষণার জন্য বরাদ্দ তো বাড়লো না। হ্যাঁ, এবং গবেষণার জন্য বরাদ্দ, এখন আমি উচ্চশিক্ষার ক্ষেত্রে বলতে পারি বিশ্ববিদ্যালয়গুলোতেও গবেষণার জন্য কোনো ফান্ড নাই। একমাত্র যে ব্যবস্থাটা আওয়ামী লীগ সরকার করেছিল সেটা হচ্ছে আপনার ইউজিসিতে কিছু ফান্ড দিয়েছিল, সেই ইউজিসি থেকে ফান্ড অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে প্রজেক্ট প্রপোজাল সাবমিট করে নিতে হবে। কেন রে বাবা, প্রতিটা বিশ্ববিদ্যালয়ের মানে তার নিজস্ব ফান্ডের মধ্যে গবেষণা ফান্ড কেন থাকবে না? এটা আপনার মতো শিক্ষাবিদরা এটার অপোজিটে বলেছে যে আমরা অনেকে গবেষণার জন্য প্রজেক্ট প্রোফাইল সেইভাবে সাবমিট করতে পারিনি, বিধায় আমরা ফান্ড আনতে পারি। শোনেন, আমি কে বলেছে আমি জানি না, কোন দালাল বলেছে আমি তাও জানি না। শিক্ষকের মধ্যে দালালের অভাব নাই। বাংলাদেশে স্বাধীনতার পরবর্তীকালে আর কোনো কিছুর চাষ না হোক, দালালের চাষ খুব ভালো হয়েছে, সর্বক্ষেত্রে দালালি, এবং সস্তা সুবিধার জন্য এবং পদ পদবীর লোভে সমস্ত মহলে এমন দালাল তৈরি হয়েছে যে তারা সত্যি কথাটা বলেন না। গবেষণার জন্য ফান্ড সমস্ত
শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে হবে, বিশ্ববিদ্যালয়ে তো থাকতেই হবে। আমাদের কলেজগুলোতে আপনি মানে মানে গবেষণার সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, কেন নাই? আপনি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে যান না কেন, সেখানে গবেষণা বিশ্ববিদ্যালয়ে শুধু হয় না, কলেজে হয়, স্কুলে হয়। সুপ্রকাশ রায়ের লেখা বই আমরা সবাই পড়েছি, যারা আমরা প্রগ্রেসিভ চিন্তা করতাম বা ছাত্র রাজনীতি করেছি। সুপ্রকাশ রায় একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, তার লেখা বই আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তো সেখানে আমাদের পার্শ্ববর্তী দেশে প্রাইমারি স্কুলের শিক্ষকরা পিএইচডি করেন। তো আমাদের এইখানে আপনার গবেষণার ফান্ড কোথায়? সেই অ্যাটমসফিয়ারটা তো না। শিক্ষা প্রশাসন দেখুন যেভাবে দলীয়করণ করা হয়েছে, আগেও হয়েছে, এখনও হচ্ছে। হ্যাঁ, এবং ইউনূস সাহেবের আমলের কথা তো আর আমি মানে কি বলবো। হ্যাঁ, আওয়ামী লীগ যদি আপনার 90 করে থাকে, এরা করেছে 99, আর এখন তো বর্তমান সরকার এসে যে দলীয়করণ করছে শিক্ষার ক্ষেত্রে, এবং যেখানে কোনো যোগ্যতা, কোনো অভিজ্ঞতার কোনো মূল্যায়ন না করে যেভাবে এখন আপনার শিক্ষা প্রশাসনের মধ্যে দলীয় লোকজনদেরকে ঢোকানো হচ্ছে, এটা শিক্ষার মান উন্নয়ন করবে না, বরং এটাকে বাড়াবে, মানে এটাকে কমাবে। এই জায়গাগুলোতে আমি মনে করি যে নজর দেওয়া উচিত। দলীয়করণের কথা আমি ওখান থেকে শুরু করি। এটা নিয়ে আমি এই ফোরামে অনেক আলোচনা করে গিয়েছি, যে বিশেষ করে শিক্ষকদের রাজনীতি, তাদের দল এর থেকে দূরে থাকার কথা, শিক্ষক নয় পেশাজীবী যারা, এরকম বলেছি। এখন কি হচ্ছে, প্রাইমারি সেকেন্ডারি স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে ইউনিভার্সিটির ভিসি পর্যন্ত সব দলীয় লোক সেখানে ঢুকানো হচ্ছে। তার যোগ্যতা আছে কি না আছে তার দেখার কোনো বিষয় নাই, সে আমার দলীয় লেজর ভিত্তি করে কিনা সেটাই আমরা দেখে সেখানে বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা বড় জিনিস। এর আগে আমরা ছোটবেলায় যখন লেখাপড়া করেছি, আপনি তো আরো বেশি জানার কথা, এই স্কুল কলেজে এই ডিসি প্রশাসকরা যারা তখন তদারকি করতো, এই দলীয় মুখ দেখে দেখে শিক্ষক নিয়োগ দিয়েছে। দেখা গেছে আওয়ামী লীগ বা বিএনপির ওয়ার্ড সেক্রেটারি অথবা থানার কোনো একটা পদে আছে, তারে চাকরিতে ঢুকাই দিয়েছে। স্কুলে আসে না, কলেজ আসে না, প্রিন্সিপাল তার ভয়ে কথা বলতে পারে না। এইভাবে তো একটা জাতির সাথে তামাশা করা যাবে না। শুধু সেখানে এই গত পরশু দিনের নিউজ নিশ্চয় আপনার চোখে আসছে, 1000+ শিক্ষকের সমস্ত সনদ ভুয়া, জালিয়াতি, এবং সরকার বলেছে তারা এ পর্যন্ত যে টাকা পয়সা তুলেছে তাদের 90 কোটি প্লাস মাইনাস এটা তাদের ফেরত দিতে হবে। আমি টাকার দিকটা নাইবা বলি, কিন্তু তারা এই যে এতদিন কি পড়িয়েছে, এই কিছুদিন আগে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বললাম, কয় দালাল মিলে তারা ক্লিনিক করে অপারেশন করা শুরু করছে, তারপর হাতে নাতে যে ধরেছে। তো এই শিক্ষকের অবস্থা তো তাই হয়েছে। আপনি যেটা বললেন এটা আই ডু অ্যাগ্রি, যে এখানে তো কোনো চ্যারিটির কিছু নাই, যোগ্যতার ভিত্তিতে তাকে গ্রেডিং দিতে হবে, তার সুযোগ সুবিধা দিতে হবে, যা চাইবে তাই দিব, আমাকে এই গ্রেডে দিতে হবে, ওই গ্রেডে দিতে হবে, ইউ প্রুভ ইয়ারসেলফ। আমি একটু ভিন্নভাবে দেখি ইংলিশ মিডিয়াম আর আমাদের যে সমস্ত স্কুল কলেজ মাদ্রাসাগুলো আছে, এটা ইংলিশ মিডিয়ামটা আমি একটু ভিন্ন দৃষ্টিতে দেখি। তাদের সিলেবাস আলাদা, তাদের শিক্ষকরাও এই সরকারিভাবে এগুলার ধার ধারে না, সেটা হচ্ছে ভিন্ন। আর আমাদের কিন্তু পড়ানোর পদ্ধতি একই। আমি বলি যে তাদের ইয়েটা সেখানেও কোনো সৃষ্টিশীলতা নাই, ইংলিশ মিডিয়ামে কোনো সৃষ্টিশীলতা নাই, তারা সেখানে সুযোগ সুবিধা পায়। বাট আমরা মেজরিটি যারা যে জায়গায় আমাদের অ্যাক্সেস আছে এডুকেশনের, সে জায়গায় তো খুব বেহাল অবস্থা। তাহলে এখন ইমিডিয়েটলি সরকারকে আমি অনুরোধ করতে চাই যে একটা কমিশন গঠন করা হোক, বিগত 20-25 বছরে যত শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে সকলের সার্টিফিকেট যাচাই বাছাই করা হোক, পরীক্ষা নেওয়া হোক, আপনাদের মতো শিক্ষাবিদদের দিয়ে একটা কমিটি করে দিক, আপনারা পরীক্ষা নেন। এখানে কোনো স্বজন প্রীতির দরকার নাই, দল প্রীতির দরকার নাই, কারণ জাতি গঠন করতে হবে। আর আমাদের দেশে আমরা আগেও বলেছি যে শিক্ষক দেশে প্রাইমারি হোক অথবা ইউনিভার্সিটি হোক, তাদের মর্যাদা ওইভাবে আমরা দেখি না। এ কারণে ভালো স্টুডেন্ট আজকাল শিক্ষকের চাইতে প্রশাসনিক জব,
বিভিন্ন জায়গায় যেতে চায় যে এখানে একটু মনে হয় মর্যাদা বেশি, শিক্ষকরা তো পণ্ডিত মানুষ গবেষণা করে বই টই লিখে কি হবে, এরকম একটা ইস্যু আমাদের আছে। তো শিক্ষার সাথে মেধার সাথে তার তো কিছু প্রিভিলেজ আমাদের দিতে হবে। হ্যাঁ, যারা যোগ্য তাদের সুযোগ দেন, আর যারা ফ্রডুলেন্ট তাদের সবকে বের করে দেন। আর এ পর্যন্ত যে সমস্ত টাকা পয়সা নিচ্ছে তাদেরকে পেনাল্টি করে সবকিছু কোষাগারে নিয়ে আসতে হবে। তা না হলে এই যত জায়গায় আমরা দেখছি সব দলীয় লোক যে নিয়োগ, শুধু এখানে দলীয় নিয়োগ কেন, আরো একটা প্রশ্ন বলে যে সরকারি না, আমরা সরকারে ভালোবাসি, শিক্ষার কথা বলেন, শিক্ষামন্ত্রী নকল নিয়ে অনেক কথা বলছেন। উনি আগে একসময় নকল যখন হতো, আপনি তো কাভার করেছেন, উনি বন্ধ করেছিলেন, দৌড়াদৌড়ি করেছিলেন, ঠিক আছে। এখন খুব ভালো কাজ করেছেন তো। এখন উনি যা বলতে, সেদিন শিক্ষামন্ত্রী শিশুদের কিশোরদের মাঝে বলছে আমরা কার আদর্শ কার রাজনীতি করব, জায়েমা রহমানের রাজনীতি করব। এটা কি একজন মন্ত্রীর কথা হতে পারে? আর এই কথা বলে জায়েমা রহমানকে কি উঠানো হলো নাকি তাকে নিচে নামা দেওয়া হলো? এই কাঁচা তেল মারার দিন তো এখন শেষ হয়ে গেছে। শিক্ষামন্ত্রীর কাজ কি আর নাই কিছু? শুধু সারাক্ষণ এই সমস্ত তৌলমর্দন করা। শিক্ষক যোগ্য যারা যেখানে আছে যেভাবে হোক প্রডিউস করেন, আর এই ভুয়া শিক্ষকদের আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে বের করতে হবে। ম্যানেজিং কমিটিতে সমস্ত রাজনৈতিক দল বাদ দিয়ে দিতে হবে। সেখানে আপনি প্রশাসনিক আমি একটু প্রসঙ্গটা শুধু প্রশাসনিক কেন, আপনি মানে যারা শিক্ষার সাথে যুক্ত সেই শিক্ষাবিদদের দেশের ভেতর থেকে একটু বাইরেও যেতে চাই, আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে। একটা হচ্ছে যে সম্প্রতি আমাদের প্রতিবেশী ভারতের আরও নিকটতম প্রতিবেশী বলে একটা রাজ্য পশ্চিমবঙ্গের নির্বাচন হলো, এটার ফলাফল নিয়ে নানা রকমের বিশ্লেষণ হচ্ছে। এর প্রভাব আসলে নানা ক্ষেত্রে, আমাদের বর্ডার ইস্যু আছে, ওয়াটার ইস্যুজ আছে, এখানে কী ধরনের প্রভাব পড়তে পারে। দ্বিতীয় হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধ থামছে মনে করো এর পরিণতি, কারণ দুটোই আমাদেরকে আসলে নানাভাবে প্রভাবিত করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ তো আমাদের অর্থনীতির উপরে একটা বড়, বিশেষ করে জ্বালানির উপরে বড় প্রভাব ফেলছে। তো প্রফেসর মেজবা কামাল। জি, অনেক ধন্যবাদ। প্রথমত আমি পশ্চিমবাংলা নিয়ে একটা কথা বলি, যে পশ্চিমবাংলায় তো আজকে শুভেন্দু অধিকারী তিনি শপথ নিয়েছেন প্রধান সিএম হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি পশ্চিমবাংলার শপথ নিয়েছেন। এক সময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলে যিনি পরিচিত ছিলেন, তিনি আজকে অন্য দল বিজেপি থেকে তিনি চিফ মিনিস্টার হলেন। কিন্তু একটা জিনিস দেখেন, যে প্রতিবাদটা মমতা বন্দ্যোপাধ্যায় করার চেষ্টা করলেন, সেটাও কিন্তু, সেটা নিয়ে আমি আগে প্রথমেই কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে যে ভারতকে বলা হয় গণতন্ত্রের সবচেয়ে বড় দেশ, দি লার্জেস্ট ডেমোক্রেসি ইন দি ওয়ার্ল্ড। তো সেইখানে দেখা যাচ্ছে যেটা আজকে মানে যেটা ইন্ডিয়া জোট, মানে যেটা ভারত মানে মোদি বিরোধী যে জোট, সেই জোটের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ভারতের কেন্দ্রীয় সরকার, এই যে মোদির যে সরকার, তারা কিন্তু আজকে বিভিন্ন রাজ্যে তারা রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে, এমনকি তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে। ভারতের নির্বাচন কমিশনের কিন্তু অতীতে অনেক সুনাম ছিল, ডিএন সেশনের কথা আমরা সবাই জানি। তো সেইখানে আপনার সেই নির্বাচন কমিশনকে ব্যবহার করে তারা একটা বিশেষ দলকে রাজ্য ক্ষমতায় বা রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য বিশেষভাবে ভূমিকা রাখছে। এবং আমরা দেখেছি তো পশ্চিমবাংলায় যেভাবে তারা আপনার কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সকে নিয়ে এসে স্থানীয় যে রাজ্যের যে পুলিশ বাহিনী, তাকে পুরোপুরি ইগনোর করে যেভাবে সেখানে ইলেকশন কন্ডাক্ট করেছে, সেগুলো নিয়েও প্রশ্ন আছে। সবচেয়ে বড় কথা যেটা, সেখানে প্রায় 1 কোটি মানুষকে তালিকাভুক্ত করা হয়েছে যে তারা ভারতীয় নয় বলে, তারা বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারী। এবং তার মধ্যে থেকে আমি একটা ইয়েতে দেখেছি, আপনার সাক্ষাৎকারে, যে একজন শিক্ষক যিনি স্কুলে 40 বছর ধরে শিক্ষকতা করছেন, তাকেও আপনার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, ভোটার তালিকা থেকে। এবং তার মা
সে 40 বছর ধরে স্কুলে শিক্ষকতা করছেন, তার মা, তাকেও আপনার ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ডিটেক্ট ডিলিট ডিপার্ট, হ্যাঁ, ডিটেক্ট ডিলিট ডিপার্ট। হ্যাঁ, এবং এইটার উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে টার্গেট করা হয়েছে ওখানে, আমরা জানি যে ওখানকার সংখ্যালঘু যে মুসলমান তাদেরকে, এবং আপনার এই যে এখান থেকে যাওয়া যে আপনার নমশূদ্র জনগোষ্ঠীর, হ্যাঁ, মানুষদেরকে টার্গেট করে কিন্তু এটা করা হয়েছে। তো এখন আমি প্রথমত এটা বলতে চাই যে ভারতের নির্বাচনের যে প্রক্রিয়া এবং সেখানে লার্জেস্ট ডেমোক্রেসি হিসেবে যে সুনাম, সেই সুনামটাকে রক্ষা করার ব্যাপারে কিন্তু দায়িত্ব আছে। এবং বাংলাদেশের মতো দেশে যা হয়, হ্যাঁ, বা তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে ভোট অতীতে হয়েছে, সেরকমভাবে যদি ভারতেও ভোট হতে শুরু করে, তাহলে তো মানে লার্জেস্ট ডেমোক্রেসির সুনাম আর থাকবে না। এক, আচ্ছা, এটা একটা দিক। কিন্তু তার চেয়েও বড় কথা যেটা এখন আমাদের জন্য যে এটা বেশি জরুরি, সেটা হচ্ছে যে আমাদের সীমান্ত বরাবর সবগুলো রাজ্যেই কিন্তু এখন যে মানে আপনার ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিজেপি, হ্যাঁ, সে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি, তারা কিন্তু আজকে ক্ষমতায় আসীন হয়ে গেছে। এবং এর কি প্রভাব বাংলাদেশের উপর পড়বে এটা আমাদের চিন্তা করার দরকার আছে। এই উগ্র হিন্দুত্ববাদীরা কিন্তু এবং আপনার পশ্চিমবাংলার ইলেকশনে কিন্তু 27 লক্ষ মানুষ ভোট দিতে পারে নাই। 27 লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে এটা হয়েছে। তো মানে আপনার মমতা যে কথা বলছিলেন যে তাকে হারানো হয়েছে 100 আসনে, সেটা হয়তো অতিশয়োক্তি নিশ্চয় আছে, কারণ তার যে কুশাসন এবং তার যে মানে তার দলের যে দলীয় নিপীড়ন এবং দুর্নীতি, সে বিষয়গুলো তো আছে। মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছিল, কিন্তু মানুষের সামনে বিকল্প হিসাবে যদি আপনার একেবারে উগ্র সাম্প্রদায়িকতাবাদী দল আসে, বিশেষত পশ্চিমবঙ্গের মতো জায়গায়, তাহলে সেটা তো দুর্ভাবনার কারণ হতেই পারে বাংলাদেশের জন্য। তবে আবার আমি দেখছি যে বাংলাদেশের মানুষজন কিন্তু অনেকেই ভাবছেন যে এবার হয়তো আমাদের তিস্তার সমস্যাটার সমাধান হবে। এতদিন তো যুক্তি ছিল যে কেন্দ্রে এক সরকার, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় যে যুক্তিটা বিভিন্ন সময় দিয়েছেন, তার কারণেই কিন্তু তিস্তাটা আটকে ছিল বলে অন্ততপক্ষে নরেন্দ্র মোদী সেভাবে প্রেজেন্ট করেছেন। তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তি করতে চায়, কিন্তু মানে নদী বিষয়টা যেহেতু রাজ্যের সাবজেক্ট এবং যেহেতু মমতা আপত্তি করছেন, সুতরাং তারা করতে পারছে না। তো এই অজুহাতটা নরেন্দ্র মোদী এত বছর ধরে দিয়ে এসছেন, কিন্তু এখন তো কেন্দ্রেও নরেন্দ্র মোদী আছেন এবং রাজ্যেও তো নরেন্দ্র মোদীর দলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী এলেন। তো সেই জায়গায় আপনার এই যে আমি শেষ করছি, তো সেই জায়গায় আপনার এখন তিস্তা চুক্তিটা হওয়ার পথটা হয়তো প্রশস্ত হলো, সেটা মানে ভেবে অনেকে আশান্বিত হচ্ছেন। কিন্তু আমি যদিও শুভেন্দু অধিকারী বলেছেন তার মা হচ্ছে বরিশালের মেয়ে, কিন্তু আমি ঠিক জানি না যে আপনার অবস্থানটা তারা শেষ পর্যন্ত কি নেবে। আমি মনে করি যে বাংলাদেশকে তার সঠিক যে পাওনা, সে পাওনার জন্য যত ফোরাম আছে, হ্যাঁ, সেটা দ্বিপাক্ষিক হোক, বহুপাক্ষিক হোক, আন্তর্জাতিক হোক, সেই ফোরামগুলোতে ইস্যুসগুলোকে রেজ করতে হবে। যেমনভাবে আজকে যে মার্কিনের সাথে যে চুক্তি হয়েছে বাংলাদেশের, যে বাণিজ্য চুক্তি, যেটা ইউনুস তিনি এটা এথিক্যালি করতে পারেন না। তিনি যেদিন দায়িত্ব হস্তান্তর করলেন তার একদিন আগে তিনি চুক্তি স্বাক্ষর করেছেন, হুইচ ই ক্যানট ডু এথিক্যালি। তো সেরকম জায়গাগুলোতেও আপনার মানে বাংলাদেশের স্বার্থকে রক্ষা করে কাজ করার জন্য আমাদের হলে কাজ করতে হবে। জি, পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। উনি অন্তত ওনার মডেলটা ভারতকে খাওয়াতে পেরেছেন। রাহুল গান্ধী বিবৃতি যদি দেখেন পত্রিকা, আমি দেখলাম, তিনি বলেছে এখানে রিগিং হয়েছে, এখানে কারচুপি হয়েছে, এখানে নির্বাচন হয়নি। এমনকি মমতার দলীয় কিছু লোকের যদিও এটা সোশ্যাল মিডিয়ায় কোনো আমরা ক্রস চেক করতে পারি না, যে আপনি যেটা বললেন কেন্দ্রের ফোর্স এনে তারা
গাড়িতে করে বক্স নিয়ে যাচ্ছে, তারা সামনে যে বাধা দিয়েছে, কি নিচ্ছেন, কোথায় নিচ্ছেন, ভোট কেন্দ্র থেকে, তাও তারা মানে নাই, এমনকি তাদের অনেকে আটক করে নিয়ে চলে গিয়েছে। তো পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছে সত্যিকার অর্থে অতীতে আমাদের শেখ হাসিনা যে মডেলে করেছে সেই মডেলেই বিজেপি করে নিয়ে গেছে, এবং উনি সঠিক বলেছে যে তারা দিল্লির এটা বোধহয় একেবারে সমস্ত রাজ্য খুব বেশি হয়ে গেল মেলানো দুটো, মানে এতটা খারাপ আমি মনে করি তাই। এই কারণে মানে আমি যতটুকু স্টাডি হার জিত আছে, তারা তো অতীতে কখনো যেটা উনি বলেছেন ম্যানিপুলেশন তো অবশ্যই ছিল, তারা করেছে, কিন্তু যেই লেভেলে আপনি বলছেন যে একেবারে বাংলাদেশের নির্বাচনের মতো সেটা না হিসাবে, তো সেইটা এবার ধূলিসাৎ হয়ে গিয়েছে, ভালো হয়েছে। তো আমাদের সমসাময়িক হয়ে গেছে, ওই দিক থেকে আমরা খুশি। আর একটা বিষয় যে আমাদের তিস্তা যে প্রকল্প বা পানি, উনি যেভাবে আশান্বিত বা আপনি আশান্বিত হচ্ছেন যে মমতার জন্য আমরা আগে পানি পাই নাই, আমি কিছু বলি নাই, উনি বলেছেন যে কেউ আশান্বিত। মোদিজি হয়তো আমাদের একেবারে জল দিয়ে সহায়তা করে দিবে, না যুক্তিটা আশা করি না, আগের যুক্তিটা থাকছে না। আমরা তো আমাদের তো পররাষ্ট্র মন্ত্রী বলেছেন যে চীনের সাথে উনি এটা নিয়ে আলোচনা করছেন, আমরা বসে থাকবো না। তো চীন তিস্তা প্রকল্পে যদি আসে তাহলে তো অল্টারনেটিভ কোনো চিন্তা ভাবনা আমরা করছি, এগিয়ে যাচ্ছি। তো সেটা কি যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করে না অসন্তুষ্ট করে চীনের সঙ্গে আলোচনা করছেন সেটা? এখন সেটা তো উনিই ভালো জানেন, কারণ ওনার তো দেবীর মতো অনেকগুলো হাত। ওনার যুক্তরাষ্ট্রের অনেকে বলে যে উনি যুক্তরাষ্ট্রের প্রোডাক্ট, তো তা না হলে ডক্টর ইউনূসের সাথেও ছিলেন, আবার বর্তমান সরকারের সাথে সবচেয়ে বড় মন্ত্রণালয় পেয়ে গেলেন। তাহলে ডক্টর ইউনূস যে লাইনে চিন্তা করছিল, আমাদের বর্তমান সরকার তো বেলাইন নাই, মোটামুটি অ্যালাইন আছে। ওনার যোগ্যতা আছে, উনি একটা মেধার আধার। নিশ্চয়ই উনি কোথাও কোনো একটা লবিং করেছে, কোনো আলোচনা করেছে, তা নাহলে উনি স্ট্রাইট বলেছে। ওনার মতো মানুষ কাঁচা কথা বলা মানুষ না, উনি খুব স্ট্রংলি বলেছে যে আমরা আর একটা কথা আপনি বলেছেন যে পুশিনের মতো একটা ঘটনা ঘটতে পারে, একটা চাপ আসতে পারে। বিজেপি যেভাবে সংখ্যালঘুদের একটা ব্যাপার, শুধু মুসলমান না, খ্রিস্টানদেরও বৌদ্ধদের উপর একটা চাপ আছে। তো এই অবস্থার মধ্যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী তো বলেছেন যে আমাদের সীমান্ত রক্ষীদেরকে বলা হয়েছে অ্যালার্ট থাকার জন্য। অবশ্যই আমরা অ্যালার্ট থাকব, তবে এখানে যেটা স্পিল ইফেক্ট হবে না এটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ নির্বাচনের পরে অনেক সহিংস হয়েছে, মসজিদে আগুন দিয়েছে, এটাকে আমি খুব বড় একটা দেখছি না। কিছু মারামারি হয়েছে। আমরা যেহেতু একটু শেষের দিকে, আমি আর আপনার কাছে আসতেও পারবো না, জাস্ট আমি আসছি আমি আর আপনার কাছে আসতে পারবো না। আমি জাস্ট একটু মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিয়ে একজন ফর্মার মিলিটারি অফিসার হিসেবে আপনার কি মনে হয় স্ট্র্যাটেজিক্যালি এই যুদ্ধ? মধ্যপ্রাচ্যের যুদ্ধ তো বেশ আগেই ইরান বিজয়ী হয়ে গেছে। ট্রাম্প তার নিজের দেশে হেরে গেছে, তার সশস্ত্র বাহিনীর 3 জন চিফ অফ স্টাফ অস্বীকার করেছে যে এটা কোনো নৈতিক যুদ্ধ না, ট্রেন লোকে ইনোসেন্ট লোক হত্যা করা যাবে না। এটা কিছু কিছু পত্রিকায় আসছে, ফক্স নিউজে আমরা দেখলাম যে বলছে যে একটা মিউটিনির মতো ঘটনা ঘটে গেছে আমেরিকার ইতিহাসে, কখনো যেটা হয়নি, যে সশস্ত্র বাহিনীর সিনিয়র অফিসাররা এমনকি তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে ফেলেছে যারা আপত্তি করেছে। এইটা হলো একটা। ইউরোপের মিত্রদের ডেকেছে, তারা বলছে নো, আমরা এই যুদ্ধে জড়াবো না। এমনকি জার্মানি বলেছে যে ট্রাম্প তো পারছে না, সে তো অনেক আগেই হেরে গেছে, এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছে আর ইরানের হাত পা ধরাধরি করছে, এটার উপর নাকশ হয়েছে। স্পেন ঠিক একই অবস্থা করেছে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী একই কথা বলেছে। তারপর এই যে হরমুজ প্রণালী, ওই যে অপারেশনটা উনি নৌ অবরোধ চালাচ্ছেন নিজে নিজে, ডেকেছে অনেকে, কেউ আসে নাই। ইরান তাদের রণতরীর উপরে আক্রমণ চালিয়েছে, তাদের বাণিজ্যিক জাহাজের উপরে আক্রমণ চালিয়েছে। এদিকে সৌদি আরব আবার তাদের বলছে যে আমাদের আমেরিকার উপরে আর নির্ভরশীলতা আগের মতো দেখাতে চাই না। ট্রাম্প আজকেও বলেছে যে আমি আশা করছি অতি শীঘ্রই তারা একটা মতামত জানাবে। ট্রাম্প একটা সমঝোতার প্রস্তাব দিয়েছে, নিশ্চয়ই দেখেছেন।
সেটা নিয়ে ইরান তারা যাচাই বাছাই করছে, এখনো বলে নাই। ট্রাম্পের মূল দুটা উদ্দেশ্য ছিল, এক হচ্ছে তার কাছে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম মজুদ আছে, এটা অন্যত্র সরায় নাও, আর হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিতে হবে। ইরান বলছে এই ইউরেনিয়াম ইস্যু পরে এইটা উন্মুক্ত করব, আর তুমি এতদিন আমার যে ডলার আটকায় রেখেছো এইগুলো আগে ছাড়ো। তা সেখানে ট্রাম্প একটা অংশ ছাড় দিব অ্যাগ্রি করেছে, বলেছে নো, আমার সম্পূর্ণ টাকা আগে তোমার দেয়া লাগবে, তারপরে আমরা হরমুজ প্রণালী উন্মুক্ত করব, অ্যাগ্রিমেন্টে যাব। অর্থাৎ ট্রাম্প নিজে যখন বলছে যে আমরা খুব কাছাকাছি চলে আসছি, অতি শীঘ্রই আমাদের অ্যাগ্রিমেন্ট হয়ে যাবে, সেই দিকে আমি বলবো ইরান বীরের জাতি, বীরের মতো। সামরিক শক্তির দিক থেকে আমি একজন সামরিক অফিসার হিসেবে বলবো, ইসরায়েল আমেরিকা যৌথভাবে অকাতরে বোম মেরে, ক্লাস্টার, শুধু বোম না, মিসাইল কি না করেছে, স্কুলের শিশুদের পর্যন্ত হত্যা করেছে, তাদের প্রথম সারির নেতাদের হত্যা করেছে, মাথা নত করাতে পারে নাই। নারীরা থ্যাংক ইউ রাস্তায় নেমে আসছে। আশা করি সামনের সপ্তাহ নাগাদ তো একটা গ্রিন সিগন্যাল পাওয়া যাবে, যা এগ্রিমেন্ট এগিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, বেশ অপটিমিস্টিক আপনি প্রফেসর মেজবা কামাল। যে ইরান নিয়ে যদি বলি, যে আপনার এই যুদ্ধবন্ধে পরবর্তী বৈঠকের তারিখ হয়েছে 14ই মে, সেদিন আবার সম্ভবত পাকিস্তানেই বৈঠক হবে, কিন্তু এর আগে তো আমরা সবাই জানি যে চীনে যাচ্ছেন তিনি, এবং তার আগেই কিন্তু সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি পৌঁছে গেছেন এবং চীনের সর্বোচ্চ পর্যায়ে তার আলোচনা হয়েছে। তো আমি মনে করি যে এই যুদ্ধে ইরান যেটা প্রমাণ করেছে সেটা হচ্ছে যে মহাশক্তিধর দেশও তার যত শক্তি নিয়ে আক্রমণ করুক, যদি তার বিরুদ্ধে টিকে থাকা যায় তাহলে কিন্তু তাকে আলটিমেটলি পরাস্ত করা যায়। হ্যাঁ, তো যুদ্ধে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রকে, যেহেতু এটা এত দূরের দেশ, সেখানে সরাসরি আক্রমণ করে তাকে পরাস্ত করা ইরানের পক্ষে সম্ভব হয়নি। ফকল্যান্ডের মতো অবস্থা। হ্যাঁ, কিন্তু যেটা হয়েছে যে ইরান কিন্তু গোটা মধ্যপ্রাচ্য জুড়ে 14টা দেশে যে মার্কিন ঘাঁটিগুলো ছিল, যার ভিত্তিতে তারা দাবি করতো আমেরিকা যে তারা মধ্যপ্রাচ্যে নিচ্ছিদ্র নিরাপত্তা দিচ্ছে, সেটা কিন্তু ভেঙে দিয়েছে। এবং গতকালকের যে ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন পত্রিকায় যে ছবিগুলো প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে কি মারাত্মক পরিমাণ ক্ষয়ক্ষতি হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রের হয়েছে। সেখানে সব ধরনের, মানে বিমান থেকে শুরু করে আপনার মাল্টি বিলিয়ন ডলারের যে মানে ক্ষয়ক্ষতি, সেখানে কিন্তু সামরিক স্থাপনা উড়িয়ে দিয়েছে, এবং আপনার তাদের যে রেডার সিস্টেম সেটাকে একদম টোটালি ভেঙে দিয়েছে। হ্যাঁ, সব কিছু দিয়ে আপনার সেখানে ওই 14টা দেশে যে নিরাপত্তা মানে যে বেষ্টনী তৈরি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তার মাধ্যমে যে তেলকে কন্ট্রোল করছিল, সেই মধ্যপ্রাচ্যের তেলকে, সেই কন্ট্রোলের জায়গাটা কিন্তু ভেঙে গেছে। এবং এর মধ্যে দিয়ে ইরান আজকে এই উপসাগরীয় অঞ্চলে কিন্তু সবচেয়ে শক্তিধর দেশ হিসেবে ইমার্জ করেছে। এবং শুধু তাই নয়, আগামীতে যে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের কিন্তু ভিত্তি তৈরি হয়ে গেল, যেখানে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, এখানে চীন আছে, এখানে রাশিয়া আছে, এবং এইখানে আপনার আরও স্থানীয় লোকাল সুপার পাওয়ার্স তারা আছে, ইরানের মতো শক্তিধর দেশ আছে। তো ফলে এটা কিন্তু পৃথিবীর মধ্যে যে ধারায় পৃথিবী চলছিল সেই ধারাকে পাল্টে দেওয়ার মতো একটা ঘটনা ঘটল। এবং আপনার হরমুজ প্রণালীকে যে ট্যাকটিক্যালি ইউজ করেছে ইরান, সেটা তো গোটা যুদ্ধের চেহারা পাল্টে দিয়েছে। আজকের পর্যন্ত খবর হচ্ছে যে অন্তত 1,500 জাহাজ সেখানে আটকে আছে। এবং মানে তিনি তো চেষ্টা করলেন, মার্কিন প্রেসিডেন্ট তিনি তো চেষ্টা করলেন যে নিজের শক্তিতে ইউরোপীয় দেশগুলোর সহায়তা নিয়ে তিনি তাদের জন্য সেফ প্যাসেজ করবেন। তিনি তো একটা জাহাজও পাস করতে পারলেন না। সেই হতাশা থেকে তো জার্মানি থেকে 5,000 সৈন্য উনি উদ্ধার করছে। হ্যাঁ, তিনি প্রত্যাহার করছেন। তো এইগুলো তিনি যাই করুন, আজকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপনার
বিশ্ব মাতবরীর দিন যে শেষ, ভেঙে দিয়েছে। সেটা কিন্তু আপনার ইরান ভেঙে দিয়েছে। তবে আমি আরেকটা জিনিসও মনে করি যে ইরানে এই যে 47 বছর ধরে যে শাসন করছে, এই যে আপনার যে শক্তিটা, সেই শক্তিটা দেশের ভেতরে গণতান্ত্রিক যে আপনার শাসন ব্যবস্থা, জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠার ব্যাপারে, নারীর যে অধিকার সেটা প্রতিষ্ঠার ব্যাপারে যেভাবে পিছিয়ে আছে, সেই ব্যাপারটাও নিয়েও কিন্তু ভাবতে হবে। আমরা শুধু বাহবা দিলেই হবে না, ইন্টারনাল যে ডিনামিক্স, সেই ডিনামিক্সের কথাটাও আমি মনে করি বিশ্ব মানবতার স্বার্থে ইরানের মানুষের গণতান্ত্রিক অধিকারের কথা, নারীর অধিকারের কথা আমাদেরকে ভাবতে হবে, তাদের পাশেও মানুষকে দাঁড়াতে হবে। তো আমি বলবো যে আপনার এটা একটা দিক। তো এখন আমি কি মানে শেষ সময়, আমরা শেষের দিকে, হ্যাঁ, শেষ আমি 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 শেষে একটা কথা বলবো যে দেখুন, সম্প্রতি বাংলাদেশে বেশ কিছু জিনিস আমার কাছে চোখে পড়েছে। যেমন একটা আমি সাধুবাদ দিই যে রবীন্দ্র জয়ন্তী হলো, তো রবীন্দ্রনাথকে আক্রমণ করাটা তো বাংলাদেশের একটা বিশেষ মহলের একটা মহান দায়িত্ব, এবং তারা বাঙালি সংস্কৃতির যিনি শ্রেষ্ঠ প্রতিনিধি, তাকে অস্বীকার করে নিজের আত্মপরিচয়কে অস্বীকার করার কাজটা করতে থাকেন। হ্যাঁ, এই পাকিস্তানি কায়দায় যে রবীন্দ্র বিরোধিতা, সেই কায়দাটা তো এখনও চলছে। তো এই সময়ে দাঁড়িয়ে কিন্তু আমি দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু রবীন্দ্র জয়ন্তীতে বাণী দিয়েছেন, সেটাকে আমি খুবই সাধুবাদ জানাই। এবং রবীন্দ্রনাথ, নজরুল সহ আমাদের যারা আপনার আমাদের মাথার মুকুট, তাদেরকে সবাইকেই আমাদের ধারণ করতে হবে। জীবনানন্দ সহ যারা আছেন সবাইকেই আমাদের ধারণ করতে হবে। জসিমউদ্দিন, শামসুর রহমান, শরৎচন্দ্র, তারাশঙ্কর, সবাইকে আমাদের ধারণ করতে হবে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আমি বলবো যে আপনার সন্ত্রাসী গ্রেপ্তারের জন্য একটা ড্রাইভ শুরু হয়েছে, এবং এখন পর্যন্ত বলা হচ্ছে যে আপনার এখানে কোনো দলীয় পরিচয় দেখা হবে না। আসলে তো আমরা জানি যে সন্ত্রাসীদের কোনো দল নাই। সন্ত্রাসীরা আজকে যে দল ক্ষমতায় আছে তার আশ্রয় নেয়, কিন্তু হাত ক্ষমতা বদল হলে তারা আবার নতুন যে দল ক্ষমতায় আসে তার ছত্রছায়ায় খুব দ্রুত শিফট করে। কাজে এদের কোনো দল নাই। যে সন্ত্রাস, চাঁদাবাজে কিন্তু মানুষ অতিষ্ঠ। তো সেই ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা যেন সত্যিকার অর্থে দলীয় বিবেচনার বাইরে যেন মানে অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়, এই ড্রাইভটা যেন হয়, এটা আমি চাই। আরেকটা হচ্ছে যে জীবনের নিরাপত্তা, সেটা কিন্তু একটা বিষয়। এবং আরেকটা কথা বলবো, শেষ কথা আমি বলবো যে দেখুন, শ্রমিকদের বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন যে বন্ধ কলকারখানাগুলোকে চালু করা হবে, কিন্তু আমরা দেখলাম যে তিনি এই স্টেটমেন্টটা, সেটা শ্রমিক সমাজের মধ্যে কিন্তু ব্যাপক আশার সঞ্চার করেছিল। কিন্তু আপনার তার পরে আমরা দেখলাম যে যিনি সংশ্লিষ্ট মন্ত্রী, তিনি আবার যা বললেন সেটা প্রধানমন্ত্রীর কথাকে ক্যারি করলো না। হ্যাঁ, বরং তিনি খুব সীমিত আকারে করার কথা বলেছেন, এবং আবার বলেছেন যে 1 বছরের মধ্যে তাদেরকে ব্যক্তি খাতে হস্তান্তর করা হবে। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু কনফ্লিক্টিং মেসেজেস দিচ্ছে। শ্রমিকের অধিকারের বিষয়টাকে, সাধারণ মানুষের অধিকারের বিষয়টাকে ভাবতে হবে। দর্শক, অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্ব আপনারা দেখতে পারেন। মেজজুলুর রহমান এবং প্রফেসর মিসবাহ কামাল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা নানা প্রসঙ্গে কথা বলেছেন। দেশের ভেতরে অনেক রকমের সমস্যা আছে, রাজনৈতিক, সামাজিক, কিন্তু আমরা মূলত জোর দেবার চেষ্টা করেছি যে দুটো খাত সবচেয়ে জরুরি, কিন্তু অবহেলিত, শিক্ষা এবং আরেকটা স্বাস্থ্য। যেভাবেই বলুন না কেন, নজরের দিক থেকে এটা একেবারেই গৌণ, কারণ এখানকার উন্নতিটা সহজে দৃশ্যমান হয় না। এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং বোঝার জন্য আলাদা একটা শক্তি দরকার হয়। দ্বিতীয় প্রসঙ্গে, যেটা পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে কেউ কেউ আশাবাদী, কেউ কেউ দুশ্চিন্তায় আছেন, কিন্তু পুরোটাই নির্ভর করবে আসলে আমরা আমাদের স্বার্থকে কতটা অক্ষুণ্ণ রাখবার চেষ্টা করছি এবং একই সঙ্গে কতটা দক্ষতার সঙ্গে, যোগ্যতার সঙ্গে
আমাদের যে কাউন্টার পার্ট তার সঙ্গে নেগোশিয়েট করবার চেষ্টা করছি। বাইলেটারালটা না হলে আমার অতিথিরা বলছিলেন যে ইন্টারন্যাশনাল ফোরামেও এগুলোকে নানা ফোরামে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ এটা কমবে কি কবে থামবে কি না আমার এক অতিথি বলছিলেন সপ্তাহখানেক পরেই হয়তো তিনি আশা করছেন, আরেকজন এখনও পর্যন্ত অনিশ্চিত। কে জিতলো কে হারলো তার চেয়ে বড় কথা হচ্ছে প্রতিটা যুদ্ধ অনেক মানুষের জীবন নিয়ে নেয় এবং নানাভাবে পৃথিবীর নানা প্রান্তে এই যুদ্ধ তো ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, আমরাও হয়েছি। কাজে যুদ্ধ যত দ্রুত থামবে সেটা আমাদের সকলের প্রত্যাশা। এই যুদ্ধে লিপ্ত কে কতটা ভালো কে কতটা খারাপ এগুলো নিয়ে নানা রকমের বিশ্লেষণ করবার সুযোগ আছে, তার চেয়ে বড় কথা হচ্ছে যুদ্ধ কারোর জন্যই আসলে শেষ পর্যন্ত মঙ্গল বয়ে আনে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।